বিশারদ আর অ্যালার্জি স্পেশালিস্ট। আজকে আমি অ্যালার্জি রিগার্ডিং ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে আগের সপ্তাহে যে অ্যালার্জি সম্পর্কিত ভিডিও হয়েছিল পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। আর পার্ট 2তে আমি কি জানাতে চাই সেটা হচ্ছে অ্যালার্জিটা আমরা ডিটেক্ট কিভাবে করব না জানলে আমরা কিন্তু আগে ট্রিটমেন্টের দিকে এগোতে পারবো না। তো ডিটেক্ট কিভাবে করব, সব থেকে আগে হচ্ছে আমরা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রিটা নিই। সেই জন্য আপনারা যখনই কোনো অ্যালার্জি বিশারদের কাছে যাবেন, তার কাছে গিয়ে আপনার হিস্ট্রিটা একটু ভেবে চিনতে বলবেন। আপনাদের কিসে মনে হয় অ্যালার্জি আছে, কিসে মনে হয় আছে, সেটা ঠিকও হতে পারে, নাও হতে পারে, কিন্তু বলবেন কি খাবারে আছে বা কি খাবারে আপনারা লক্ষ্য করেছেন যে খেলেই মুখ চোখ ফুলে যায় বা চাকা চাকা শরীরে বেরোয়। সেই জিনিসটা নিশ্চয়ই ডাক্তারবাবুকে জানাবেন। দরকার হলে অনেক সময় এখন তো গ্যাজেটের যুগ, সেই জন্য যদি কখনো সময় চাকা বেরোয় সেটা ছবি তুলে রেখে সেইটা যদি ডাক্তারবাবুর কাছে প্রেজেন্ট করতে পারেন, তাহলে তার থেকে ভালো তো কিছুই হয় না, কারণ ডাক্তারবাবু নিজেই দেখে নিতে পারবেন। তবে চাকা যে হয়ে যায় সবসময় যে সেটা অ্যালার্জি তা কিন্তু নয়। একটা ভাইরাল ফিভার ধরুন, তাতেও কিন্তু এরকম হতে পারে। সো সেটা ভাইরাল ফিভার না এটা অ্যালার্জি, সেটা কিন্তু আপনি নির্ণয় করবেন আপনার অ্যালার্জি বিশারদ। সেকেন্ডলি, পুরো হিস্ট্রি নেওয়ার পর ডাক্তারবাবু আপনাকে একটা স্কিন টেস্ট করতে বলবেন আর একটা ব্লাড টেস্ট করতে বলবেন। ইউজুয়ালি আমি বলি ব্লাড টেস্টটা আগে করতে। এখন ব্লাড টেস্টে অ্যাকচুয়ালি কোথাও পুরো ব্লাড টেস্ট ভেরি অথেন্টিক নয়। আজকের দিনে একটা অথেন্টিক ব্লাড টেস্ট এসছে, সেটাকে আমরা বলি সিআরডি টেকনোলজিতে ব্লাড টেস্ট করা। ওটা কিন্তু খুবই হাতে গোনা কয়েকটা জায়গায় হয় এবং ওটার কিছুটা কস্ট আছে, ওটা একটু এক্সপেন্সিভ, কিন্তু ওই আমি যেটা বলি যে ওটা জীবনে তো একবারই করতে হবে। কেন ওটা এক্সপেন্সিভ আর কেন ওটা দরকার সেটা আমি বলছি। ধরুন ফর এক্সাম্পল ডিম, কারোর ডিমে অ্যালার্জি, ডিমের মধ্যে কিন্তু অনেক অ্যান্টিজেন আছে যেগুলো অ্যালার্জি করে। এবারে যদি ধরুন অ্যান্টিজেন ধরুন ABCD আছে, ধরুন কেউ এতে পজিটিভ আছে, অথচ আর সেটাই দেখাবে পজিটিভ অন্য রকমের, যেটা জেনারেল অ্যালার্জি টেস্টে ডিম পজিটিভ দেখাবে। কিন্তু এটা অনেক স্টাডি থেকে জানা গেছে বা রিসার্চ করে জানা গেছে যে A পজিটিভ হলে সেটা অ্যালার্জি কিন্তু করছে না, হয়তো C পজিটিভ হলে অ্যালার্জিটা করছে। সো এই A না C, এই ডিফারেন্সটা জানা যায় সিআরডি টেকনোলজিতে। কেন না ওটা মলিকিউল, এক একটা জিনিসের মলিকিউল অনেক থাকে, সেই মলিকিউলের উপর বেস করে ওই টেস্টটা হয়। তো ওটা অনেক বেশি অ্যাকিউরেট হয় এই সিআরডি টেকনোলজিতে, যেটা মাইক্রো অ্যারে টেস্ট করা হয়। এবং এটা জাস্ট কয়েক বছর হলো ওটা এসেছে এবং আমাদের দেশে হয়। ওই যেটা আমি বললাম খুবই কম জায়গায় হয়, তবে হয়। এবারে এইটা থেকে খুঁজে নেয়া যে কিসের ওপর পজিটিভ বেরিয়েছে। স্কিন টেস্ট যেটা হয় অ্যালার্জিতে, স্কিনের ওপর অ্যালার্জেন দিয়ে, মানে আমরা ধরুন সেলাই করি যে ছুঁচের থেকেও সরু থাকে, সেটাকে বলা হয় স্টিলেট। আমার কাছে এই মুহূর্তে নেই, নইলে ওটা আমি আপনাকে দেখাতে পারি। স্টিলেট ওইটা দিয়ে প্রিক করা হয়, এমনভাবে প্রিক করতে উচিত যাতে করে রক্ত না বেরোয়, এবং ঠিক মতন প্রিক করলে ঠিক মতন রিডিং নিলে, মনে থাকে ঠিক মতন রিডিং নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন না বেশিরভাগ জায়গায়, যেটা আমার এক্সপিরিয়েন্স, আমি দেখি রিডিং নেওয়াটাই ঠিক হয় না। রিডিং নেওয়া ঠিক হয় না বলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো কমপ্লেন করেন, আমি তো অ্যালার্জি টেস্ট করলাম, আমার তো 15-20টা জিনিসে অ্যালার্জি, তাহলে আমি কি হাওয়া খেয়ে থাকবো? সেটা ঠিকই বলেন,
রিডিং ঠিক মতন না নিলেই কিন্তু ওই ধরনের রেজাল্ট বেরোয়। ঠিক মতন রিডিং নিলে ওরকম বেরোয় না রেজাল্ট, হয়তো বড় জোর একটা দুটো কি তিনটে জিনিসে থাকে অ্যালার্জি। এবং অ্যালার্জি নয়, আমি রাদার এটাকে কথাটা বলবো সেন্সিটাইজেশন টার্মটা ইউজ করব। তো তাতে তিনি হয়তো সেন্সিটাইজড। এবার এই দুটো মিলিয়ে এই যে ব্লাড টেস্ট, যেটা আমি বললাম সিআরডি টেকনোলজি প্লাস স্কিন টেস্ট, এই দুটো মিলিয়ে হিস্ট্রি নিয়ে ফাইনাল কনক্লুশনে আসা যায় যে কিসে অ্যালার্জি আছে। সো অ্যালার্জি ডিটেক্ট করাটা জাস্ট একটা মুখের কথায় অ্যালার্জি ডিটেক্ট করা যায় না। সেকেন্ডলি যেটা আর একটা কথা বলবো, আপনি হয়তো অনেক সময় দেখবেন যে আপনার হয়তো বেরোলো, ধরুন দুধে অ্যালার্জি বেরোলো, দুধ মিল্ক, অথচ আপনি বলবেন আমি তো দুধ খাচ্ছি, আমার তো কিছু হয় না। কেন হয় না? না কেন আপনি হয়তো মিল্ক ফুটিয়ে খাচ্ছেন। সো আমাদের জানতে হয় প্রতিটা জিনিসের মধ্যে কি অ্যান্টিজেন আছে যেটা ফোটালে নষ্ট হয়ে যায়। ধরুন যাদের ডিমে অ্যালার্জি, ডিম সেদ্ধ করে তাদের খাওয়ার কিচ্ছু হবে না। সেদ্ধ মানে রিয়েলি হার্ড বয়েলড। অ্যাকচুয়ালি রিসার্চ পেপারে বলা আছে ডিমটাকে সেদ্ধ করে মাইক্রোওয়েভে তারপরে দিতে হয়। মাইক্রোওয়েভে যতক্ষণ না পুরো শক্ত বয়েলড হচ্ছে ততক্ষণ সেটা দেয়া যায় না, কিন্তু সেই ডিমটা দিলে পুষ্টিও পাবেন অথচ অ্যালার্জি হবে না। তো এই সব ছোট ছোট জিনিস কিন্তু অ্যালার্জি বিশারদের কাছ থেকে আপনারা জানতে পারবেন, তবেই আপনাদের লাইফস্টাইলটা নিয়ন্ত্রণ করা যাবে এবং আপনারা অ্যালার্জি ফ্রিভাবে থাকবেন। ধরুন ডাস্ট, একটা কথা আমি বলছি সাধারণ কথা, সেটা হচ্ছে যখন কোভিডের সময় আমাদের কাছে তো প্রচুর কোভিড পেশেন্ট এসেছিল। তো আমি দেখেছিলাম আমার যারা প্রাইমারিলি সিওপিডি পেশেন্ট বা অ্যাজমা পেশেন্ট যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু খুব ভালো ছিলেন। সে সময় তারা ইনফ্যাক্ট অনেকেই ফোন করে বলতেন আমি আসতে পারলাম না কিন্তু আমি খুব ভালো আছি। আমি খুব খুশি হয়েছিলাম সেগুলো শুনে। কেন ভালো আছে? বেশিরভাগ সময় কিন্তু তারা রাস্তায় বা যেসব জায়গায় ধুলো বালি টালি সব জায়গাতেই মাস্ক পরে বেরোতেন। তো মাস্কটা কিন্তু তাদের ভীষণভাবে হেল্প করত। কিন্তু তাই বলে কি কোনো ট্রিটমেন্টের দরকার নেই, শুধু মাস্ক পরলেই হবে তা নয়। কোনো কোনো পার্টিকেলস আছে মাস্কের ভেতর দিয়েও ঢোকে। ফার্স্ট অফ অল আপনি কী ধরনের মাস্ক পরছেন সেটা জানা উচিত। আর নাম্বার টু, কোনো কোনো পার্টিকেলস আছে মাস্কের ভেতর দিয়েও ঢোকে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার কাছে একজন ভদ্রলোক এসেছিলেন, ওনার প্রচণ্ড হাঁচি সর্দি কিছুতেই যাচ্ছিল না। আমার কাছে একজন ভদ্রলোক এসেছিলেন, তার হাঁচি সর্দি কিছুতেই যাচ্ছিল না। তা ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কাজ কি করেন? ওনার কাজ হচ্ছে অ্যানিমাল ফডার নিয়ে। এই যে গরুকে খেতে দেয়া হয় যে জিনিসটা তৈরি করে তারা, উনি বিক্রি করেন সেটা। ছাগলকে খেতে দেয়া হয় সেই খাবারটা বিক্রি করেন। আর উনি যখনই ওটা নিয়ে হ্যান্ডেল করছেন ওর থেকে তো প্রচুর ধুলো প্লাস ওর মধ্যে ছোট ছোট অনেক সময় ইনসেক্ট থাকে, সেগুলো বেরোচ্ছে, তাদের ডিম ওর মধ্যে পড়ে থাকে। ওরা তো ফডার তো আর সেরকমভাবে কি বলবো, সেরকমভাবে যে একেবারে পরিষ্কার করে বিক্রি করছে তা তো নয়, সেগুলোর মধ্যেও থাকে এই ধরনের জিনিস। তো ওনার মধ্যে কি হচ্ছে, যখন ওটা হ্যান্ডেল করছেন সেইটা ওনার নাক দিয়ে যাচ্ছে। তো ওনার টেস্ট ফেস্টও করলাম আমি, সমস্ত কিছু করে অন্য কিছু না পেয়ে সো উই ডিসাইডেড যে এটাই হচ্ছে ওনার অ্যালার্জির কারণ। এটা ওনার ছিল তার মানে অকুপেশনাল অ্যালার্জি, ওনার অকুপেশন যা ছিল সেইটা থেকে অ্যালার্জি। এবারে কি হলো, ওনাকে আমি বললাম ঠিক আছে আপনি একটা কাজ করুন, সার্জিক্যাল মাস্ক দুটো ডাবল মাস্ক পরবেন, পরে আপনি এটা করবেন, কাজটা করবেন, দেখুন আপনি ভালো থাকবেন। আবার 1 মাস পরে উনি এলেন যে ডাবল মাস্ক পরেও উনি পুরোপুরি ভালো থাকছেন না। তখন কিন্তু ওনাকে আমায় অ্যালার্জেন ইমিউনোথেরাপি দিতে হলো। অ্যালার্জেন ইমিউনোথেরাপি কি কাজ করলো? এ, ধুলোর অগেনস্টে তার শরীরটাকে ইমিউনাইজ করলো। বি, অ্যালার্জেন ইমিউনোথেরাপিতে এটা রিসার্চেই দেখানো গেছে
যে একটা জিনিসের আগেনস্টে ইমিউনাইজ করলে সেটা কিন্তু কাজ করে অন্য আরও কিছু অ্যালার্জেনের ওপর। সেই জন্যে আমরা কখনো ইমিউনোথেরাপি অনেক জিনিসে দিই না, একটা কি ম্যাক্সিমাম দুটো জিনিসে আমরা হয়তো মিক্স করে দিতে পারি, বা ম্যাক্সিমাম খুব রেয়ারলি 3টে জিনিস মিক্স করে দিতে পারি, তার বেশি আমরা দিই না। ইউজুয়ালি আমরা একটা জিনিসের ইমিউনোথেরাপি দিই এবং সেটাই কাজ করে অ্যাগেনস্ট মেনি আদার অ্যালার্জেন্স। এবং সেইটা দেওয়ার 1 বছর উনি নিলেন, তারপরে কন্টিনিউ তো করলেন, কিন্তু 1 বছরের মধ্যেই ওনার মধ্যে হি ওয়াজ ভেরি হ্যাপি। উনি খুব খুশি হলেন যে আর কোনো অ্যালার্জির প্রবলেমই হচ্ছে না ওনার। সেই জন্য আমি বলছি এই অ্যালার্জেন ইমিউনোথেরাপি তার সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ দুটো কম্বাইন করতে হয়, প্লাস এনভায়রনমেন্টাল চেঞ্জ, এগুলো কম্বাইন করলেই জানা যায় ঠিক হবে কি হবে না। আর ফাইনালি আমি আর একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে ধরুন বাড়িতে ধুলো আছে, এই ধুলো কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করা উচিত নয়, এই ধুলোটা ভ্যাকুয়াম ক্লিনিং করাটা উচিত, কেননা ওটা টেনে নেবে ধুলো ভেতরে, ওটা বাইরে হাওয়ায় ভাসতে দেবে না। আর ভ্যাকুয়াম ক্লিনিং করার পরেও ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়া উচিত, যাতে করে যদি একটু আধটু ধুলো থাকে সেটা সেটেল হয়ে যায়। এইটা ধরুন আমার আপনাদের বলাটা যত সোজা, অবভিয়াসলি করাটা অতটা সোজা নয়, কিন্তু একটু যদি মন দিয়ে এগুলো ফলো করা যায় তাহলে দেখবেন আপনাদের জীবনটাই চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু আমি অনেক পেশেন্টের কাছ থেকে শুনেছি যে তাদের লাইফ পাল্টে গেছে। আর লাস্টলি একটা কথা বলবো, ধরুন শীতকালে আপনারা দেখবেন শীতকালে এসে খুব অ্যালার্জির কথা, তার মধ্যে একটা তো পোলেন আছে, শীতকালে ঠান্ডাটা আছে, সেটা দ্যাট মে নট বি অ্যালার্জি, খালি ঠান্ডার জন্য হতে পারে। কিন্তু আর একটা জিনিস হচ্ছে, শীতকাল এলেই আমরা কি করি, আলমারি খুলি, তার থেকে পুরনো লেপ তোষক সব বার করি, তারপরে গায়ে দিই। আরে সেগুলো তো 1 বছর পরে আছে ওর ভেতরে, অ্যাকিউমুলেটিং ডাস্ট। ওগুলো কি করতে হয়, লাঠি দিয়ে এরকম বিট করতে হয়, ধুলো উড়ে চলে গেল। অবশ্য বিট অন্য কেউ করলেই ভালো, আর যদি যার অ্যালার্জি আছে উনি করেন যেন ডাবল মাস্ক পরে করেন, এবং সেটাকে 6 ঘন্টা রোদে দিতে হবে। এছাড়া যে চাদর বা ওগুলোর কাভার আছে, কাভারগুলো ড্রাই ক্লিনিং করে বা সাবান দিয়ে কেচে ইস্ত্রি করতে হবে, গরম ইস্ত্রি দিয়ে, তারপরে সেগুলো গায়ে দিলে সেগুলো কোনো ক্ষতি করবে না। সেগুলোতেও যদি ক্ষতি করে তাহলে আবার ওই অ্যালার্জেন ইমিউনোথেরাপি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। এই বিষয়ে আপনারা যদি আরও কিছু জানতে চান আপনারা যোগাযোগ করতে পারেন, সরাসরি যে ফোন নাম্বারটা দেয়া আছে, আর একটা ওয়েবসাইটও দেয়া আছে, ওটাতেও আপনারা ভিজিট করতে পারেন। আমার মনে হয় আপনাদের উপকার হবে। নমস্কার।